লোকসভার পরে উপনির্বাচনে আবারও ব্যর্থ শুভেন্দু, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারীর যাবতীয় রাজনৈতিক উত্থানটা কংগ্রেস বা তৃণমূল দল করে, কিন্তু তিনি এখন গেছেন বিজেপিতে। তিনি বিজেপিতে যাওয়ার পর চেষ্টা করছেন এই মেরুকরণের রাজনীতিতে নিজেকে শেখতে, কিন্তু ওটা তিনি জানেন না। আরএসএসের মতো করে যে হিন্দুত্বের আদর্শ, যেটা দিলীপ ঘোষ জানেন, সেটা ভুল বা ঠিক আমি বলছি না, সেটা শুভেন্দু অধিকারী জানেন না, অথচ তিনি সেটাকেই কপি করবার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী তো বিজেপি করতে চান না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চান যে কোনো মূল্যে, যে কোনো দলে গিয়ে। বিজেপিতে গিয়ে হতে পারেন, কালকে কংগ্রেসে যেতে পারেন, কালকে নিজের দল করতে পারেন। আমার খুব সংশয় আছে যে শুভেন্দু অধিকারী আর কতদিন বিজেপিতে থাকবেন। দেখুন, তিনি বিজেপি থেকে বেরিয়ে আসছেন না একটাই কারণে, যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে, নারদা সারদা ইত্যাদি, তাতে তাকে না অমিত শাহ যেটা অভ্যেস না তাকে জেলে পুরে দেয় সেই ভয়ে। কিন্তু এই ভয় কোনো কারণে একটু দুর্বল হয়ে গেলে পরে শুভেন্দু অধিকারী কতদিন বিজেপিতে থাকবে, আবার আমি রিপিট করছি, আমার সংশয় আছে। 2026 অবধি শুভেন্দু অধিকারী বিজেপি করবেন কি না সেই দিকে আমি তাকিয়ে থাকব। এবার শুভেন্দুর ব্যর্থতার কারণ হচ্ছে যে শুভেন্দু বিজেপিতে এসে বিজেপির মতো করে অ্যাবসার্ড সব স্লোগান দেওয়ার চেষ্টা করেন। পশ্চিমবঙ্গ থেকে 35টা আসন পাবো, অমুক করব, তমুক করব, যেটা ওনার পক্ষে সম্ভব নয়। দেখুন, যে লোকটি কংগ্রেস বা তৃণমূল করেছে তার একটা সুবিধে আছে। তৃণমূল করার সুবিধা হচ্ছে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে ফেলতে পারেন তাহলে আপনি সব পেয়ে যাবেন। কংগ্রেস করলেও আপনি গান্ধী পরিবারের কাছে পৌঁছে যেতে পারলে আপনি সব পেয়ে যাবেন। কিন্তু বিজেপি একটা সিপিএমের মতো স্ট্রাকচার্ড পার্টি, যেখানে অনেক ধরনের কমিটি আছে, তার উপরে আরএসএস আছে। ফলে বিজেপিতে তো শুভেন্দু যেমনভাবে চাইবেন সেভাবে দল চলবে না। ফলে শুভেন্দুর বিজেপিতে সাকসেস পাওয়ার সম্ভাবনা খুবই কম। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিরা 77টি আসন জিতেছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 70টিতে এসে ঠেকেছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 4 জন বিধায়ক আপনার তৃণমূলে যোগদান করেছে, তাহলে সংখ্যা দাঁড়াচ্ছে 66টি। তো আপনার কি মনে হয় এরপর পশ্চিমবঙ্গে আদেও এই বিজেপি দলটা থাকবে? তো দেখুন, শুভেন্দু অধিকারী যদি বিজেপি ছেড়ে দেয়, আমি যতটুকু শুনেছি শুভেন্দু বিজেপির এই 66 জনের মধ্যে 40 জন বিধায়ককে নিয়ে নিজে নতুন দল করবে। তো 40 জন চলে গেলে, মানে হারাধনের 40 জন সন্তান চলে গেলে পড়ে থাকলো 26 জন। সেই 26 জনও কতদিন বিজেপিতে থাকবে আমার সংশয় আছে। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি দল হিসেবে খুব পশ্চিমবঙ্গের মাটি থেকে তৈরি হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি পুরোপুরি দিল্লির ক্ষমতা, বিভিন্ন লোভ এবং কিছুটা হিন্দুত্বের রাজনীতি, সে উৎসাহ দিয়ে তৈরি হয়েছে। ফলে পশ্চিমবঙ্গে বিজেপির যে ভোট বাক্স, তার মধ্যে 22% হচ্ছে বেসিক্যালি সিপিএমের ভোট, বাকি 12-13% তথাকথিত হিন্দু ভোট। ফলে আমার খুব সন্দেহ আছে, যদি শুভেন্দু আলাদা দল গড়েন তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা এসইউসিআইয়ের মতো না হয়ে যায়। এসইউসিআই যেমন এখন এখন দুজন বিধায়কও নেই, 2 জন বিধায়ক নিয়ে একটা কিন্তু একটা বড় বাড়ি নিয়ে টিকেছিল, পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা না সেদিকে চলে যায়। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি ততক্ষণই আছে বা ততক্ষণই ক্ষমতাশালী যতক্ষণ কেন্দ্রে বিজেপির সরকার আছে। কারণ কেন্দ্রে বিজেপির সরকার থাকলে বডিগার্ড নিয়ে ঘোরা যাবে, বড় গাড়ির কনভয় হবে এবং অবশ্যই কেন্দ্রের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই আশায় অনেকে বিজেপি করেন। সাভারকার পড়ে কিংবা বিজেপির আদর্শ বুঝে কিংবা হিন্দুত্বের রাজনীতিতে বিশ্বাস করে পশ্চিমবঙ্গে কেউ বিজেপি করে না। কারণ উত্তর ভারতের যে গোবলয়ের যে তথাকথিত হিন্দুত্বের রাজনীতি, সেটাতে বাঙালি বিশ্বাসই করে না। এখানে যদি কেউ বলে যে মাছ মাংস খাবেন না, বাঙালির হচ্ছে সারা বছর সারা সপ্তাহ মাছ খাওয়ার অভ্যেস। ফলে এখানে এই যে তথাকথিত হিন্দুত্বের রাজনীতি, সেটা টিকবে না। তবু বিজেপি টিকে আছে, তার কারণ হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, যারা আগে সিপিএমের ভোটার ছিলেন, তারা ভেবেছেন যে কেন্দ্রের বিজেপিতে
তে গেলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে পারবেন, এই জন্য গেছেন। এরা কেউ সাভারকার বিশ্বাস করেন না, সনাতন ফনাতন যে সমস্ত শব্দগুলো ব্যবহার করেন শুভেন্দু অধিকারী, সেগুলোও বিশ্বাস করেন না। এবং আপনি যদি জেলার দিকে বিজেপির কোনো মিটিং মিছিলে যান, মাঝে মাঝে ইনকলাব জিন্দাবাদও বেরিয়ে পড়ে। দীর্ঘদিনের অভ্যেস, 20 বছর ধরে ওই স্লোগান দিয়েছেন, হঠাৎ 5 বছরে অন্য সব স্লোগান দিতে পারবেন নাকি? তো আমার খুব সংশয় আছে যে বিজেপির পশ্চিমবঙ্গে আয়ু কতটা। দেখুন, অমিত শাহ গোটা দলটার যে বিস্তার ঘটিয়েছেন, বিস্তার শব্দটাই বিজেপি ব্যবহার করে, সেটা বেসিক্যালি ইডি সিবিআই এর ভয় দেখিয়ে ইত্যাদি করে। কেউ তো মন থেকে বিজেপি করে না, সুযোগ পেলেই অন্য দলে চলে যাবে। ফলে আমার খুব দৃঢ় সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গে বিজেপি কতদিন টিকবে। শূন্যের খরা বামেরা কোনো মতেই পেরোতে পারছে না, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে বামেরা 34 বছর ক্ষমতায় ছিল। এটা খুব দুঃখজনক যে 2011-তে পশ্চিমবঙ্গে বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বামেদের কোনো জনপ্রতিনিধি অ্যাসেম্বলিতে, মানে রাজ্য বিধানসভায় নেই, লোকসভায় নেই। আসলে বামেদের যেটা সমস্যা হয়েছে যে তারা কোন জনগোষ্ঠীর নেতা বা কোন জনগোষ্ঠীর প্রতিনিধি সেটা বামেরা ঠিক করে উঠতে পারছে না। এখন পশ্চিমবঙ্গে যে বামেরা রয়েছেন তারা বেসিক্যালি শহুরে এলিট, আমার মতো তথাকথিত শিক্ষিত ভদ্রলোক, কেউ স্কুলে চাকরি করে, কেউ অধ্যাপক, ঈদের নেতা। কিন্তু যে কোনো রাজ্যে যেটা বৃহৎ জনগোষ্ঠী হয়, যারা প্রান্তিক মানুষ, যারা কৃষক, যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক, যারা মহিলা, তাদের আর বামেরা রিপ্রেজেন্ট করে না। এবং এটা বামেরা কিছুতেই বুঝে উঠতে পারছে না। যে আমি কালকে একটা টেলিভিশন চ্যানেলে বলায় বামেদের প্রতিনিধি খুব রেগে গেল। দেখুন, আমি নিজে প্রেসিডেন্সি কলেজে পড়েছি, আমি যাদবপুরে পড়েছি, এবং ঘটনাচক্রে দুটো মানে তথাকথিত এলিট ইনস্টিটিউশনেই আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। প্রেসিডেন্সি কলেজের সামনে মিছিল করা মানে আপনি প্রেসিডেন্সি কলেজ যে এলাকাটায়, সেই জোড়াসাঁকো বিধানসভায় আপনি জিতবেন, এরকম কোনো মানে নেই। প্রেসিডেন্সি কলেজে যারা পড়তে আসে তাদের যা মানে আয়, মানে তাদের যা ব্যয়ের ক্ষমতা, তার সঙ্গে আমি যেখানে থাকি প্রেসিডেন্সি কলেজ থেকে ধরুন 500 মিটারের মধ্যেই রাজাবাজারের যে মানুষরা থাকেন, তাদের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। এবার প্রেসিডেন্সি কলেজে পড়ায় এলিট বামেরা কিছুতেই বুঝতে পারে না যে এখানকার লোকজন কেন তৃণমূলকে ভোট দেয় বা কেন রামনবমী পালন করে। এই দুটোর সম্পর্কেই তাদের কোনো আইডিয়া নেই। এই আইডিয়া না থাকাটা সাধারণ মানুষের সঙ্গে বামেদের যে সম্পর্কটা চলে গেছে, সেটার জন্যেই তারা বারবার শূন্য হয়ে যাচ্ছে। দেখুন, এটা বললে বামেরা খুব রাগ করবে। তারা হঠাৎ আরজি করের পরে, আরজি করের ঘটনায় আমরা সবাই দুঃখিত, আমরা সবাই তার বিচার চাই, কিন্তু হঠাৎ করে বামেরা বললেন যে উৎসবে আর ফিরব না। তার মানেটা কি? বাঙালির কাছে দুর্গাপুজো শুধু একটা উৎসব না, একটা সামাজিক মিলন মেলা। বহু লোকের এর সাথে রুজি জড়িত, যারা পুজোর সময় স্টল দেয়, এবং তারা সবাই হিন্দুও নয়। যদি তারা ওদের বিন্দুমাত্র কোনো সামাজিক ধ্যান ধারণা থাকতো, তাহলে জানতো যে পুজোর সময় যারা স্টল দেয়, যারা বিভিন্ন দোকান দেয়, মেলায় বসে, তারা অনেকে মুসলিম, তারা কেউ খ্রিস্টান। আপনি তাদের সবার রুজি কেড়ে নিতে চাইলেন। এই যে বামেদের না বোঝা, সেটাই হচ্ছে সংকট। এবং এই সংকটটা বড় দিক হচ্ছে যে এটা তো শুধু ভারতবর্ষের সমস্যা না, ওটা গ্লোবালি সমস্যা। আমি যদি একটু স্বাধীনতা নিয়ে বলবার চেষ্টা করি, দেখুন, আমেরিকার নির্বাচনে তথাকথিত বামেদের প্রতিনিধি কমলা হ্যারিস হেরে গেলেন। কেন হেরে গেলেন? ওই অযৌক্তিক স্লোগান দেওয়া। বামেদের মানে মার্কিন বামেরা বললেন যে এত তারা প্রগতিশীল হতে চাইলেন যে পুলিশি ব্যবস্থাটাই তুলে দাও। মানেটা কি? পুলিশ না থাকলে আমেরিকার মতো একটা দেশে, যেখানে প্রচুর লোক বন্দুক নিয়ে ঘোরাফেরা করে, আইন শৃঙ্খলা খুব ভালো নয়, সেখানে কি হবে? এর ফলে দলে দলে মানুষ যারা হয়তো কমলা হ্যারিসকে ভোট দিতেন, তার আগে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে দিলেন। এই যে কোন স্লোগানটা দিতে হবে, সেইটা বামেরা বোঝে না বলে বামেদের এই শূন্যের খরাটা কাটছে না। আর একটা বড় সমস্যা, দেখুন, কংগ্রেসও পশ্চিমবাংলায় খারাপ করেছে, বা কংগ্রেসেরও অনেক সমস্যা আছে, কিন্তু কংগ্রেসকে যদি আপনি বলেন তারা এতটা উদ্ধত না।
বামেদের সমস্যা হচ্ছে যে যে লোকটি নিজেকে বাম বা সিপিএম এর সিম্পাথাইজার বা নেতা হলে তো আর কথাই নেই, নেতা হলে তো আপনার দিকে তাকিয়ে কথা বলবে না। সিপিএমের নেতাদের অভ্যেস হচ্ছে আপনার সাথে কথা বললে সাইডের দিকে তাকিয়ে থাকবে। যাদের এই যে আমি বাম, তারা নিজেরা মনে করে তারা পৃথিবীর সব জানে, মানে পৃথিবীর সমস্ত তথ্য তারা জানে। এই যে সব জানতা ভাবটা আরও বিপজ্জনক। এই বিপদ থেকে কি করে বামেরা বেরোবে বলুন? সেই জন্য বামেরা শূন্য হয়ে যাচ্ছে। এবারের উপনির্বাচনে দেখা গেল বাম এবং কংগ্রেসের সমস্ত আসনে জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। তো এটা নিয়ে আপনি কি বলতে চান? আপনি জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে এটা বলছেন কেন? হাড়োয়া বা তালড্যাংরা সিটে কংগ্রেসের সাথে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল নোটার। পঞ্চম ষষ্ঠ রাউন্ড অবধি কংগ্রেসের ভোট বেশি, নোটার ভোট বেশি, কংগ্রেসের ভোট বেশি না নোটার ভোট বেশি, এটা চলছিল। মানে যত লোকে ভোট দিতে চায় না তাদের সংখ্যা বেশি কংগ্রেসের সমর্থকদের চাইতে। এবার কংগ্রেসকে বুঝতে হবে। তাহলে দেখুন, আমার একটা স্পষ্ট ধারণা আছে, অবশ্যই সেটা আমার জায়গা থেকে আমার মতো করে মতামত। সেটা হচ্ছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবঙ্গে বিজেপিকে মোকাবিলার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিয়ে এই যারা বিধান ভবনে বসেন তাদের বলেছেন, যাও তোরা দুধ ভাত খাও, আর মাঝে মাঝে একটু ওই হয় না ওই কুমিরডাঙ্গা খেলার মতো খেলছে তারা। তাদের আসলে মানে কেউ সিরিয়াসলি নেয় না। কিন্তু সিরিয়াসলি না নিলেও তাদের তো এটা বুঝতে হবে যে রাজনীতিতে কিভাবে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হয়। একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। এটাও একটা এই নির্বাচন থেকে দেখা মানে একদম সংখ্যাতত্ত্বের বিষয়। বাম এবং কংগ্রেসের জোট হয়নি মূলত সিতাই কেন্দ্রের জন্য। সিতাইতে ফরওয়ার্ড ব্লক লড়তে চেয়েছিল। সিতাই উত্তরবঙ্গের একটি আসন। সিতাই কোচবিহার লোকসভার মধ্যে 7টির মধ্যে একটি আসন। কোচবিহার লোকসভা যেহেতু ফরওয়ার্ড ব্লক লড়ে, ফরওয়ার্ড ব্লক মনে করে যে সিতাইতেও তাদের লড়া উচিত। কেউ যদি 2019 এবং 24-এর লোকসভা নির্বাচনের ফলাফল দেখে, কোচবিহারে ফরওয়ার্ড ব্লক, গোটা কোচবিহার মানে 7টা বিধানসভা মিলে যে লোকসভাটা, সেখানে ফরওয়ার্ড ব্লক 50,000 পেরোতে পারে না। তাহলে সিতাইতে ফরওয়ার্ড ব্লক কত পাবে? 50,000-এর 7 ভাগের 1 ভাগ, তার চাইতেও কম পেয়েছে। তো সেই সিতাইতে ফরওয়ার্ড ব্লকের চাইতে বেশি ভোট পেয়েছে কংগ্রেস, প্রায় 9,000-এর কাছাকাছি। এটাই কংগ্রেসের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বিধানসভার উপনির্বাচনে, যে কংগ্রেস একটা সিটে থার্ড হতে পেরেছে। তো এটা যদি একটা দলের অ্যাচিভমেন্ট হয় যে আমি শেষের দিক থেকে দ্বিতীয় হতে পেরেছি, তাহলে সেই দলটাকে নিয়ে আপনি কী বলবেন? পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, আবার উত্তরবঙ্গে একটা উদাহরণ দিই, মাদারিহাট। এই সিটটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভার মধ্যে পড়ে। কেউ যদি দেখেন যে আলিপুরদুয়ার লোকসভা ধারাবাহিকভাবে আরেকটি বামফ্রন্টের শরিক আরএসপি লড়ত, ফলে মাদারিহাটও আরএসপি লড়ে। আমি নিজে কলকাতার তথাকথিত টেলিভিশন চ্যানেলে এসিতে বসে থাকা লোকজনরা মাদারিহাটের জমি কীরকম, সেখানে চা বাগান আছে কি না, তার লোকরা বাংলায় কথা বলে কি না, গণসঙ্গীত গায় কি না, কিচ্ছু জানে না। আমি মাদারিহাট গেছি। মাদারিহাটে যেটা আরএসপির শ্রমিক ইউনিয়ন ছিল, সেটা পুরোটা বিজেপিতে চলে গেছে। আরএসপির যারা নেতা, তারা শুধু লোকসভা বা বিধানসভা নির্বাচন লড়তে যায়, অন্য সময় এসে ওই যাদবপুর ইউনিভার্সিটির পেছনে, আমি নাম করছি না, সেখানে এসে তিনি থাকেন। তিনি আরএসপির এক মন্ত্রীর কন্যা। শুধু 2019-এও তিনি লড়েছেন, 2024-এও তিনি লড়েছেন। তো এইটা করে আপনি মাদারিহাটের মানুষের মন পেতে পারবেন? দেখুন পুরো ব্যাপারটা। এবং আপনি যখন টেলিভিশন চ্যানেলে এই কংগ্রেস বা সিপিএমের প্রতিনিধিদের বক্তব্য শোনেন, মনে হয় আগের যুগে যখন ভারতবর্ষ মানে সদ্য স্বাধীন হয়েছিল, তখন ক্রিকেট খেলার সময় বা অলিম্পিকে গেলে আমাদের যে কথাটা বলা হতো, সেটা অংশগ্রহণই মূল কথা। আমরা পদক জেতবার জন্য আগ্রহী নেই, শুধু আমরা পার্টিসিপেট করতে যাই, সেজেগুজে যাই, তারপরে 7th বা 8th হয়ে ফেরত চলে আসি। তো কংগ্রেস আর সিপিএমের এখন পশ্চিমবঙ্গের তাই অবস্থা। 7th না 8th হয় তাও জানে না, পার্টিসিপেট করেছে। আমরা কিন্তু ইলেকশনে ছিলাম। আরে ভাই,
এই যে তোদের সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে তৈরি হওয়া একটা রাষ্ট্র উজবেকিস্তান আজকে এশিয়াতে তৃতীয় স্পোর্টস পাওয়ার। তারা এবারের অলিম্পিকে বক্সিংয়ে 4টে সোনা জিতেছে। সবাইকে গ্রো করতে হয়। সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং সিপিএমের গ্রো করার কিছু নেই। আমার এই যে মোবাইলটা, তাতে আমি অসংখ্য তথাকথিত এরকম প্রগতিশীল গ্রুপের মেম্বার। সেখানে দেখলাম সকালে কংগ্রেসের একজন সদস্য খুব ভালো লিখেছে, বলেছে আমাদের যাবতীয় কাজকর্ম হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা ভোট পাবো কী করে? ঠিকই তো। আপনি ভাবুন যে যে সিটটার জন্য কংগ্রেস আর বামেদের মারামারি হলো, সেখানে একজন পেয়েছে 4,000, একজন পেয়েছে 8,000 ভোট। 12,000 ভোট ভারতবর্ষের মতো দেশে, যেখানে এক একটা বিধানসভায় 2 লাখের কাছাকাছি ভোট, কোনো ভোট? আবার আমি বলছি যে একটা হতে পারে, তাহলে সেটা রাহুল গান্ধীর পরিষ্কার বলে দেওয়া উচিত যে পশ্চিমবঙ্গে বিজেপিকে বিরোধিতার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। আমার যেটুকু ভোট ব্যাঙ্ক রয়েছে, অবশ্যই মুর্শিদাবাদ মালদায় তো কংগ্রেসের মুসলিম ভোট রয়েছে, সেটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই যায়। তা না হলে একটা অধীর চৌধুরী যে মানে হটতে হটতে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে একটা বিজেপির বি টিম করে দিয়েছিলেন, আর সিপিএম তো বিজেপির বি টিমই প্রায়, একই সুরে কথা বলে ইডি সিবিআই, এর বাইরে আপনি কিছু না বললে কেন লোকে আপনাকে ভোট দেবে? কংগ্রেস এবং সিপিএমকে বুঝতে হবে যে আমরা যে বলছি যে আমরা তৃতীয় বিকল্প মানেটা কি? তুমি কি নতুন বলছো যার জন্য তোমাকে ভোট দেবে? সিতাইতে যদি কোনো দিন এই পশ্চিমবঙ্গের তথাকথিত কলকাতা শহরের বাম নেতারা পৌঁছন, তাহলে বুঝবেন সিতাই, যেখানে সংখ্যালঘু মানুষ বেশি, একদম বাংলাদেশের সীমান্ত ঘেঁষা, সেখানে কেন লোকে, আবার আমি রিপিট করছি, কেন লোকে তৃণমূলকে ভোট দিচ্ছে? কেন কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা তৃণমূলের দিকে চলে গেল? কারণ বিজেপি যখন তাদের বাংলাদেশি বলে, যখন তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে, তখন তো সিপিএম বা কংগ্রেস প্রতিবাদ করে না, তৃণমূল প্রতিবাদ করে, সেই জন্য তৃণমূলকে তারা বেছে নিয়েছে। আনলেস আমরা বুঝি যে কেন লোকটা তাকে ভোট দিচ্ছে, তা না করে তাকে যদি আমি তাকে সবসময় দেখে যাই, তাহলে মুশকিল। কংগ্রেস এবং সিপিএম, এগেন আই রিপিট, তারা বোঝেই না যে তারা কেন ভোট পাচ্ছে না। কলকাতায় যে লোকটি টেলিভিশন চ্যানেলে কংগ্রেসের হয়ে যায়, আমি গ্যারান্টি করে বাজি রেখে বলতে পারি, সে তালডাংরার কোন গ্রাম থেকে শুরু আর কোন গ্রামে শেষ, কেন তালডাংরায় সিমলাপাল জায়গাটা আছে, তালডাংরায় কবে কবে মাওবাদীদের দাপট ছিল, কিচ্ছু জানে না। সে কলকাতায় বসে কিছু সাজানো বানানো কথা বলে চলে, যেগুলো বলতে ওকে বলা হয়েছে। ফলে সেগুলো শুনে তালডাংরায় যদি 4,000 লোকও কংগ্রেসকে সমর্থন করে থাকে, সেটা যথেষ্ট নয়। আরজিকর ইস্যুকে বিরোধীরা কাজে লাগানোর পরেও ভোটের বাক্সে ব্যর্থ হয়েছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আরজিকরে যে ঘটনা ঘটেছিল সেটা অত্যন্ত নিন্দনীয়, এবং আমরা সবাই চাই ওই তরুণী চিকিৎসকের হত্যার এবং ধর্ষণের বিচার হোক। কিন্তু তার সঙ্গে গত 3 মাস ধরে যে নৈরাজ্য তৈরির চেষ্টাটা হয়েছে, সেটাকে কেন সাধারণ মানুষ বরদাস্ত করবেন? আবার বলছি, প্রেসিডেন্সি আর যাদবপুরের কিছু এলিট মিলে ঠিক করলেন যে সরকারি হাসপাতালে ধর্মঘট করে দিতে হবে। তো সরকারি হাসপাতালে যে লাখো লাখো মানুষ রোজ চিকিৎসার জন্য আসেন, তারা এটা মেনে নেবেন? ঠিকই তো যে একজন তরুণী চিকিৎসকের উপর নৃশংস ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য তুমি গোটা রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থাকে ধসিয়ে দেবে? এটাকে কেন সাধারণ মানুষ মেনে নেবে? দেখুন, একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা সবাই কলেজে পড়ি কোনো না কোনো সময়, কিন্তু কলেজে একটা ধারণা হয় যে লোকগুলো ক্যান্টিনে আসে এবং যে লোকগুলো বেশি কথা বলে তারাই কলেজটা নিয়ন্ত্রণ করে। না, এই যারা ক্যান্টিনে আসে না, অথচ শয়ে শয়ে মানুষ থাকে যারা কলেজে পড়ে, তারাই কলেজে এসে ভোট দিয়ে কলেজের ভাগ্য নির্ধারণ করে। কিন্তু যারা বেশি কথা বলে তারা মনে করে যে তারাই কলেজকে নির্ধারণ করে। যারা আরজিকরের ইস্যুতে তথাকথিত আন্দোলনের মুখ ছিলেন, সেই বাম এবং অতি বামেরা বোঝেন না
যে তারা সমাজের থেকে কতটা বিচ্ছিন্ন। তারা জানেন না যে দুর্গাপুজো বয়কটের ডাক দিলে বা মহালয়ার দিন অন্য কিছু পালনের ডাক দিলে আসলে আম বাঙালি কতটা ক্ষতিগ্রস্ত হয়, কতটা দুঃখ পায়। এই যে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, সেই কারণেই বাম এবং অতিবামেদেরই ব্যর্থতা। দেখুন, বাম এবং অতিবামেদের বুঝতে হবে স্বাধীনতার পর থেকে আজ থেকে ৭৭ বছর হয়ে গেছে, কোনো দিন তারা জনসংখ্যায় ধারণার দিক থেকে মেজরিটি ছিলেন না। ইভেন যখন সিপিএম ৩৪ বছর শাসন করছে তখন জ্যোতিবাবুও কোনো দিন ধর্মকে বাদ দেওয়ার বা পুজো বা বয়কট করার ডাক দেননি। সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায় এটা যদি না বুঝে আপনি আপনার আন্দোলন বা আপনার গতিপথকে ঠিক করেন, তাহলে যা হবার তাই হয়েছে। দেখুন, এই যে রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় প্রচার করতে গেলে পুজো দিতে যান, বা মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের সময় ঈদের নামাজে যান, বা এমনি সময় দুর্গাপুজোর উদ্বোধনে যান, তিনি যে তথাকথিত প্রগতিশীলতার মুখোশ এটা বলেন না যে আমি উৎসবে ফিরব না। তার কারণ তারা জানেন যে মানুষের আবেগ কিসের সঙ্গে জড়িত। এটা দুর্ভাগ্য যে ৭৭ বছর হয়ে গেল ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারতবর্ষের বাম এবং অতিবামেরা এখনও সাধারণ মানুষের আবেগ, তারা কিসে বিচলিত হয়, তারা কি ভালোবাসে, কিচ্ছু বোঝে না। এবার এই আরজি করের সুযোগ নিয়ে, আরজি করেটা খুব খারাপ ঘটনা ঘটেছে, তারা তো আন্দোলন করতে নেমে পড়েছিল যে আমরা এবারে একেবারে সরকার বদলে দেব, আমাদের কাছে সুযোগ এসে গেছে, এবার আমরা সরকারে বসবই। তারা জানে না যে তাদের পাশের বাড়ির লোকটা পুজোর সময় কি পরিকল্পনা করে রেখেছে, অথবা তাদের ফ্ল্যাটের নিচের লোকটি দিওয়ালির সময় কি প্ল্যান করে রেখেছে। জানে না বলেই যখনই তারা সুযোগ পেয়েছে, তারাই বাম এবং অতিবামেদের বিরুদ্ধে ভোট দিয়েছে। বাম এবং অতিবামেদের একটা চিরাচরিত স্ট্যান্ডার্ড ওপিনিয়ন আছে গত ১৩ বছর ধরেই, যে উপনির্বাচনে বিপুল সন্ত্রাস হয় বা এখানে ভোটে বিপুল সন্ত্রাস হয়, সেই জন্য তারা ভোটে হেরেছে। আপনি যদি এই ৬টা বিধানসভার নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল দেখেন, অনেক সিটে বামেরা ৪-৫ হাজার করে ভোট পেয়েছে। ওই ৪-৫ হাজার ভোটকে ৪০,০০০-এ পৌঁছতে গেলে কেন্দ্রীয় বাহিনী কেন, যদি ইউনাইটেড নেশনসে ফোন করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সুদানে যেসব ইউনাইটেড নেশনসের বাহিনী রয়েছে সেটা ডেকে পাঠালেও ৪:৪০ হবে না। এটা যতক্ষণ না বুঝবেন, আপনি যতক্ষণ না বাস্তবতায় বুঝবেন, ততক্ষণ আপনি বারবার ঠক্কর খাবেন। আপনাকে বুঝতে হয় যে আপনার প্রতিপক্ষ, সে রাজনৈতিক হতে পারে, সে সামাজিক হতে পারে, সে কিসের কারণে শক্তিশালী। আমরা উৎসবে ফিরব না এই শব্দটার মানে কি? উৎসবকে উৎসব দেখিয়ে এটা কি সত্যি সত্যি সবের উৎসব হচ্ছিল? লক্ষ লক্ষ মানুষের জীবিকা, আবেগ যার সাথে জড়িত, সেটা কেন বাম এবং অতিবামেরা বয়কটের ডাক দেবেন? আমি দেখলাম যারা এর আগে এই বাম এবং অতিবামেদের এই সমস্ত আন্দোলনকে সমর্থন করেছিলেন, রোববার সকালে তারাও বলতে শুরু করেছেন, অনেক তথাকথিত, তাদের ভাষায় অনেক তথাকথিত হিন্দু ভোটাররাও তৃণমূলকে ভোট দিয়েছে। দেবেই তো, আপনি তাদের পুজো, দিওয়ালি সব বয়কট করার ডাক দেবেন, তারা বাড়িতে বসে থাকবেন? দেখুন, আমাদের সবসময় আবার বলছি যে আপনি এককভাবে একটা ডকুমেন্টারি বানাতে পারেন, কিন্তু যখন আপনি সিনেমা বানাচ্ছেন আপনাকে ভাবতে হয় যে সেটা লোকে দেখবে কিনা, পছন্দ করবে কিনা। আপনি যখন রাজনীতিতে এসছেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনি যে জনগোষ্ঠীর কাছে অ্যাপিল করতে চাইছেন সেই জনগোষ্ঠী কী চায়। আপনি যদি জনগোষ্ঠীকে অশিক্ষিত মনে করেন এবং মনে করেন যে জনগোষ্ঠীকে আপনি যা বোঝাবেন বা জ্ঞান দেবেন সেটাই তারা মানবে, তাহলে তারা ভুল করছেন। আবার বলছি, খুব গোদা বাংলায় বললে বাম এবং অতিবামেদের এই সবজান্তা মনোভাবটা তাদের ক্ষতি করছে। যতক্ষণ না তারা এটা বুঝতে পারছে যে তাদের এই সবজান্তা মনোভাব দিয়ে তারা আম জনতার মন জয় করতে পারবে না, ততক্ষণ তাদের কোনো লাভ হবে না।
একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি বামেদের কি সাজেশন দেবেন? দেখুন, আমার চাকরি জীবন যে কাগজে শুরু হয়েছিল, যে কাগজ নিজেদেরকে ধনতন্ত্রের বা বুর্জোয়াদের প্রতিনিধি বলে, ঘটনাচক্রে সেই কাগজ এখন বামেদেরও প্রধান আশ্রয়। সেই কাগজের মালিকানাধীন চ্যানেলে গিয়ে এখন বামেরা মনে করেন যে পৃথিবীর সব কিছু উদ্ধার করে দিচ্ছে। তো সেই কাগজের মালিক আমাকে বলেছিলেন একটা জিনিস লেখো, যে সিপিএমের নাম পরিবর্তন করে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি হয়ে যাওয়া উচিত। 25 বছরের ব্যবধানে, আমার চাকরি জীবন শুরু হয়েছিল 30 বছর আগে, 25 বছরের ব্যবধানে আমিও মনে করি যে বামপন্থীদের প্রথম নিজেদের নাম এবং স্লোগানকে পরিবর্তন করতে হবে। ওটা আমি ধরে নিচ্ছি যে ওরা উদ্ধতটা ছাড়বে। প্রথম বুঝতে হবে যে তারা কাদের প্রতিনিধিত্ব করছে। দেখুন, ধরুন আপনি যদি মুসলিম হন, আপনি কেন সিপিএমকে ভোট দেবেন? একটা কোনো ঘটনা যেখানে মুসলিমরা আক্রান্ত বা মুসলিমদের কোনো অধিকার আক্রান্ত, ধরুন ওয়াকফ বিল, ধরুন মুসলিমদের পিটিয়ে মারা হচ্ছে, আপনি কখন দেখেছেন, সরি ফর ইউজিং দিস টার্ম, তথাকথিত সিপিএমের ভট্টাচার্য, চক্রবর্তী, ব্যানার্জিরা মুখ খুলেছেন? তো আজকের গোটা পৃথিবী যখন আইডেন্টিটি পলিটিক্সের মানে চলছে, তখন কেন মুসলমানরা, যারা পশ্চিমবঙ্গের জনগোষ্ঠীর 27%, তারা কেন বামেদেরকে নিজেদের লোক মনে করবে? ধরে নেওয়া যাক মহিলারা, তারা কেন বামেদেরকে নিজেদের লোক বা নিজেদের পার্টি বলে মনে করবে? আমি আবার বলছি, শহরের ওই 2-3%, আমি যে কলেজে পড়েছি প্রেসিডেন্সি বা যাদবপুরের তথাকথিত এলিটরা বাদ দিলে কেন, ধরুন তালড্যাংরা, যেখানে সিপিএম লড়েছে, সিপিএমের কোনো নেতাই প্রায় তালড্যাংরায় যায়নি, আমি তালড্যাংরায় গেছি, তালড্যাংরার যারা প্রান্তিক মহিলা, তাদের দাবির জন্য সিপিএম কি মুখ খুলেছে? দেখুন, এটাও বলতে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি সিপিএম বা বামপন্থীদের গভীরভাবে শ্রদ্ধা করি। ছোটোবেলায় বাড়িতে যেসব বই পড়ে বড় হয়েছি, তাদের সিপিএম বা বামপন্থীদের শ্রদ্ধা করা উচিত বলে আমি মনে করতাম। কিন্তু বামপন্থীরা পড়াশুনো করে না। আজকের বামপন্থীদের কোনো পড়াশুনো নেই, তারা জানে না এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দেন, এটা তো বামপন্থী বা যারা তথাকথিত সমাজতন্ত্রের কথা বলে তাদের দেওয়া উচিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার কপি করে শুধু যে পাশের রাজ্য ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন দিচ্ছে তা না, বিজেপিও এখন মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে দিচ্ছে। তো বামেদের এবং তথাকথিত, আমি বলছি এলিট বামেদের, এটা বোঝারই ক্ষমতা নেই। তারা সোশ্যাল মিডিয়ায় বলে চলে ভিক্ষা দেওয়া হচ্ছে, ভিক্ষা দেওয়া হচ্ছে। যে একজন মহিলা মাসে 1,500 বা 2,000 টাকা পেলে কতটা নিজেকে স্বাবলম্বী মনে করেন তারা, কারণ তারা কথাই বলে না। বামেদের তথাকথিত নেতৃত্ব যারা, ওই বললাম যে কলেজের অধ্যাপক বা সিনেমার হাফ অভিনেতা, সিনেমার ফুল অভিনেতা তো সিপিএম করবে না, হাফ অভিনেতা, ব্যর্থ অভিনেত্রী, তারাই সিপিএম করবে। তারা জানেই না যে বছরে 12,000 টাকা পেলে একজন মহিলার কি সামাজিক পরিবর্তন ঘটে, সে কি কি কেনাকাটা করতে পারে, সে কি বাড়িতে একটা ওয়াশিং মেশিন কেনে কিনা, সে তার নাতি নাতনির জন্য কিছু কিনে দেয় কিনা, কোনো আন্দাজ নেই। আমার এক বন্ধু একটা ভালো কথা বলেছিল, সিপিএমের বড় সমস্যা হচ্ছে সিপিএম শুধু সিপিএমদের সঙ্গে মেশে। সিপিএম কোনো দিন, আমি আজ সকালবেলা যখন আমার ফ্ল্যাট দিয়ে নামছিলাম, আমার ফ্ল্যাটের যিনি প্রতিবেশী, বুঝলাম তিনি অবাঙালি, যে তিনি বিজেপির মহারাষ্ট্র জয় উল্লসিত। এই যে তার কেন উল্লাস, তিনি কী কারণে মহারাষ্ট্রে বিজেপি যে তাই উল্লসিত, সেইটা অনুধাবন করবার বুদ্ধিও তথাকথিত প্রগতিশীল হতে গিয়ে বামেরা হারিয়ে ফেলেছে। বামেদের প্রথম, আবার বলছি প্রথম, যেটা আমার পুরনো সম্পাদক বলেছিলেন, যে সম্পাদকের মালিকানাধীন কাগজ এবং চ্যানেল এখন বামেদের প্রধান আশ্রয়, যে বামেদের প্রথম বুঝতে হবে 30 বছরের ব্যবধানে জনগণতান্ত্রিক বিপ্লব বা শ্রমিক কৃষকের ঐক্য, এই স্লোগানগুলো চলে না। কৃষক চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, শ্রমিক সিপিএমকে বা বামেদের বিশ্বাস করে না। তো স্লোগানকে নতুনভাবে পরিবর্তন করতে হবে। যদি আমি ব্রডলি বলবার চেষ্টা করি, তাহলে যে দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর মতো
রাজনীতিকরা রয়েছেন যারা সেন্টারিস্ট, তারা যদি পপুলিস্ট কাজকর্ম করেন তাহলে বামেদের কাছে কেন লোক আসবে? এইটা প্রথম বুঝে তাদের নিজেদের ডিফাইন করতে হবে, অথবা এই সেন্টারিস্ট পার্টিগুলোর সাথে একটা ঐক্য গড়ে তুলতে হবে।